প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা P5 এর হোমওয়ার্ক সলিউশনটা নিয়ে শুরু করছি। আমরা ক্লাসে এরকম একটা প্রবলেম দিয়েছিলাম যেটা ডিউ 22-23 সেশনে এসেছিল। প্রবলেমটা খুবই সুন্দর, যে একটা ভেক্টর a আলফা i প্লাস 2i j প্লাস বিটা k, এই ভেক্টরটা b ভেক্টর অর্থাৎ i প্লাস j এবং c ভেক্টর j প্লাস k এর সাথে সমান কোণ থিটা তৈরি করে এবং বি এবং সি এর সাথে একই সমতলে অবস্থিত। তার মানে এই যে এ বি সি এই তিনটা ভেক্টর একই প্লেনে, তার মানে তিনটাই যদি আমি বোর্ডের উপরে আঁকতে চাই তাহলে একই প্লেনে তিনটাকে আঁকা যাবে। হ্যাঁ, আলফা এবং বিটার মান নির্ণয় করো। তো এই প্রবলেমটাই আমরা দুইটা মেথডে আজকে সলভ করার চেষ্টা করব। তোমরা অনেকে সলভ করেছো বা অনেকে করার চেষ্টা করেছো, তো আজকে আমরা এটাকে দুইটা মেথডে সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা মেথড 1 দিয়ে শুরু করি। আমরা মেথড 1 দিয়ে শুরু করলাম। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে মেথডটা সেটাতে আমরা কি করব? আমরা আগে দেখি এখানে কি বলেছে, যে a ইকুয়ালস আলফা i প্লাস 2i j প্লাস বিটা k। আমরা সলিউশন 1 লিখি। সলিউশন 1, এ ভেক্টরটা যেটা আলফা i প্লাস 2i j প্লাস বিটা k, এইটা বি ভেক্টরের সাথে প্রথমে ধরে নেই থিটা কোণ করে। তাহলে এই থিটা কোণটাকে আমি কি লিখতে পারবো? থিটা এ বি দিয়ে ডিনোট করলাম, যেটা বুঝাবে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তো আমরা ডট পড়ার সময় কি বলেছিলাম, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করি? cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই এ বি। তাহলে এ এখানে দিলাম, তার সাথে বি কে ডট করলাম, ডিভাইডেড বাই এ এর মান বি এর মান। একইভাবে আমরা যদি এ ভেক্টরের সাথে সি ভেক্টরের অ্যাঙ্গেলকে থিটা এ সি দিয়ে চিন্তা করি, তাহলে সেইটাকে কি লেখা যাবে? থিটা এ সি ইকুয়ালস কজ ইনভার্স এ ডট সি ডিভাইডেড বাই এ এর মান সি এর মান, এইভাবে লেখা যাবে। কিন্তু প্রশ্নেই বলা এ বি এবং সি এর সাথে সমান সমান কোণ তৈরি করে এবং একই সমতলে থাকে। তাহলে তাই যদি হয় আমরা লিখতে পারি না থিটা এ বি আর থিটা এ সি এরা সমান? তাহলে তো এই যে এইগুলাও সমান, কজ ইনভার্স এ ডট বি বাই এ বি সমান, কজ ইনভার্স এ ডট সি বাই এ সি, এই দুইটা সমান। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে কজ ইনভার্সের ভিতরে যা আছে এইটা আর এইটা সমান। তাহলে আমি এটাই এখানে লিখি, এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান বি এর মান ইকুয়ালস এ ডট সি ডিভাইডেড বাই এ এর মান সি এর মান। নেক্সট হচ্ছে এ ডট বি করি। চলো, এর মধ্যে আই এর সহগকে আলফা, বি এর মধ্যে আই এর সহগকে 1, তাহলে গুণ করলে এখানে পাবো আমরা শুধুই আলফা। তারপরে এর মধ্যে জে এর সহগ 2, বি এর মধ্যে জে এর সহগ 1, গুণ করলে পাবো 2। তারপরে এর মধ্যে কে এর সহগ হচ্ছে বিটা, কিন্তু এখানে কে এর কোনো সহগ নাই, তার মানে কে এর সহগ 0, তাহলে এটা আর লিখতে হবে না। তাহলে এ ডট বি হচ্ছে আলফা প্লাস 2। এ এর মান এটা রুট ওভার আলফা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এখানে লেখা যেত, দরকার নাই, আমি শুধু এ লিখে রেখে দিলাম। বি এর মান রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে রুট 2, তাহলে এখানে সেই রুট 2টা আমি লিখে দিলাম। সিমিলার ওয়েতে আমি যদি এ ডট সি করি, এখানে আই আছে কিন্তু সিতে আই নাই, তাহলে লিখতে হবে না। জে এর সহগ 2, জে এর সহগ 1, তাহলে 2 প্লাস কে এর সহগ বিটা, কে এর সহগ 1, তাহলে এখানে বিটা ডিভাইডেড বাই একইভাবে এ এর মান এবং সি এর মান। সি এর মানও দেখো রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে হচ্ছে রুট 2। এইটুকু থেকে তুমি কি বুঝলা? দেখো নিচে দুইটাতেই এ রুট 2 এ রুট 2 কাটা, তাহলে আলফা প্লাস 2 ইকুয়ালস বিটা প্লাস 2, তার মানে এইটাই বুঝায় যে আলফার মান আর বিটার মান সমান। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশন পেলাম যে আলফা এর মান এবং বিটা এর মান সমান। এইবার নেক্সট ইনফরমেশনটা ইউজ করি। বলা হচ্ছে যে এই এ বি এবং সি এর সাথে একই সমতলে অবস্থিত। আমরা কি জানতাম যে তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে তাদের ওই আই জে কে এর সহগগুলো দিয়ে তৈরি নির্ণায়কের ভ্যালু কত আসে? 0। সমতলীয় ভেক্টর পড়ার সময় আমরা এটা দেখেছি।
এই ক্লাসের একদম লাস্টের দিকে। তাহলে তিনটা ভেক্টর সমতলীয় হলে ওদের ij k এর সহগগুলো দিয়ে তৈরি নির্ণায়কটার মান আসে 0। তাহলে এখানে আমরা এর জন্য যে সহগগুলো ij k এর সেগুলো কি কি লিখে ফেলি, আলফা 2 এবং বিটা। তারপরে বি ভেক্টরের জন্য কি কি, 1 1, কে এর সহগ তো নাই এখানে 0, তাই না? তাহলে লিখতে হবে 1 1 0। একইভাবে সি এর জন্য 0 1 1, তাহলে 0 1 1। প্রথমে 0 কেন, কারণ আই নাই। তাহলে এইটাকে যদি আমি সলভ করি তাহলে কত আসে, প্রথমে আলফাটাকে রাখলাম, ওকে, আলফার রো আলফার কলাম যদি আমি লক করে দেই তাহলে 1 মাইনাস 1 ইন্টু 0 কত, 0, তাহলে 1 মাইনাস 0, মাইনাস দিতে হবে কারণ সেকেন্ডটাই যাচ্ছি, তাহলে 2 দিতে হবে। দেন 2 এর রো 2 এর কলাম অফ, তাহলে হচ্ছে 1 মাইনাস 0, তাহলে এখানে কি আসবে 1 মাইনাস 0, লাস্টেরটা আবার প্লাস, তাই না? তাহলে এই বিটা নিতে হবে, বিটা বিটা নিয়ে এই যে এরকম বিটার রো এবং কলাম অফ, তাহলে 1 মাইনাস 0, 1 মাইনাস 0, এই যে এটা আসলো, এটার ভ্যালু কত হবে, যেহেতু এরা একই সমতলে তার মানে এটা হবে হচ্ছে 0। তাহলে এইখান থেকে আমি যদি পরের লাইনে যাই এটাকে আমি কি লিখতে পারি দেখো তো, এখানে হচ্ছে আলফা মাইনাস 2 প্লাস বিটা। এখন আলফা আর বিটা তো সমান সমান, এই যে আমরা এইখানেই দেখেছিলাম আলফা আর বিটা সমান সমান, তাহলে এখানে বিটা না লিখে আমি তো আলফাই লিখতে পারি, তাহলে লিখলাম আলফা ইকুয়ালস 0। তার মানে টুয়াইস আলফা মাইনাস 2 ইকুয়ালস 0, দ্যাট মিনস 2 আলফা কত 2, তাহলে আলফার ভ্যালু কত 1, আলফা ইকুয়ালস 1। এখন আলফা যদি 1 হয় তাহলে বিটাও তো 1, কারণ এদের দুইজনের মান কি সমান। তাহলে এখন তুমি দেখো তোমার এ ভেক্টরটাকে তুমি লিখতে পারো কিনা, তাহলে এ ভেক্টর হচ্ছে আলফার ভ্যালু 1, তাহলে i 2j প্লাস বিটার ভ্যালু কত 1 k, এই হচ্ছে তোমার এ ভেক্টরটা। তাহলে এইটা আমাদের সলিউশন 1 গেল। এইভাবে তুমি চাইলে করতে পারবে, পারফেক্টলি লজিক্যাল সুন্দর সমাধান। তাহলে এইভাবে আমরা করতে পারবো। এর চেয়েও স্মার্টার একটা ওয়ে আছে যেটা আমরা হচ্ছে সলিউশন 2 তে যাব। তাহলে এই জিনিসটাই আমরা আবারও সলভ করব এখানে সলিউশন 2 তে। সলিউশন 2 দেখো সেম জিনিসটাই আমরা আবার এনেছি। এইবার আমরা হচ্ছে একটা বুদ্ধি খাটাবো, সেটা হচ্ছে ভেক্টরের কিছু প্রপার্টি আমরা ইউজ করব। চিন্তা করে দেখো আমরা একদম শুরুতে ভেক্টরের একটা প্রপার্টি দেখেছিলাম না, যে দুইটা ভেক্টর যাদের মান সমান তাদের লব্ধি কোন বরাবর যায়, ওই দুইটা ভেক্টরেরই ঠিক মাঝখান বরাবর যায়, তাই না? তার মানে জিনিসটা এরকম যে এই ভেক্টরটার ভ্যালু যা, এই ভেক্টরটার ভ্যালু যদি তাই হয়, তাহলে এদের যে লব্ধি বা রেজাল্টেন্ট হবে ওইটা কোন বরাবর যাবে, এক্স্যাক্টলি ভেক্টর দুইটার মাঝখান দিয়ে। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি হচ্ছে থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হতে বাধ্য, দুইটা অ্যাঙ্গেল সমান সমান হবে, প্রোভাইডেড যে এটার ভ্যালু যা এটার ভ্যালুও তাই। তার মানে লব্ধিটা হচ্ছে ওদের মাঝখানের কোণকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? সো এইটা আমরা একটা প্রপার্টি হিসাবে জেনেছিলাম। তাহলে এইটা আমরা একটু কাজে লাগাই। এটা কাজে লাগালে কি হবে দেখো, এই যে আমাদের বি ভেক্টর এবং সি ভেক্টর এই দুইটার আমরা লব্ধি করি, তাহলে বি ভেক্টর এবং সি ভেক্টরের লব্ধি করলে কি হবে, বি প্লাস সি ইকুয়ালস বি কত আই প্লাস জে, সি কত জে প্লাস কে। তার মানে আই প্লাস 2j প্লাস কে, এইটা চলে আসে। এখন তুমি একটু প্রশ্নের দিকে তাকাও, এ ভেক্টরটা কিন্তু বি এবং সি এর সাথে কি তৈরি করে, সমান কোণ তৈরি করে, আবার এদের একই তলে। তার মানে এই এ ভেক্টরটা কিন্তু বি প্লাস সি এর এক্স্যাক্টলি একই বরাবর থাকবে, সমান্তরাল থাকবে। কেন আবার চিন্তা করো, তোমাকে বলা হয়েছে যে এইটা যদি হচ্ছে বি ভেক্টর হয়, এইটা যদি তোমার সি ভেক্টর হয়, বি ভেক্টর আর সি ভেক্টরের মান সমান না, এই যে √1² + 1², এটাও √1² + 1²। তার মানে বি ভেক্টরের মান আর সি ভেক্টরের মান কিন্তু সমান, মানটা আমাকে ভেক্টর সাইন দিতে হবে না, বি ভেক্টরের মান আর সি ভেক্টরের মান কিন্তু সমান। তার মানে এই যে বি প্লাস সি যেই ভেক্টরটা সেইটা এক্স্যাক্টলি ওদের মাঝখান দিয়ে যাবে। ও সরি, বি প্লাস বি লিখে ফেলেছি,
বি প্লাস সি ভেক্টরটা এক্স্যাক্টলি এই বি আর সি এর মাঝখান বরাবর যাবে, দুই পাশে সমান অ্যাঙ্গেল তৈরি করবে, আবার এরা একই সমতলেও আছে, তাই তো? তার মানে হচ্ছে এই বি প্লাস সি কিন্তু এ ভেক্টরের সাথে একই বরাবর। তাহলে আমি কি বলতে পারি যে এই বি প্লাস সি এ ভেক্টরের সমান্তরাল। তাহলে আমি এই কথাটা লিখি, বি প্লাস সি এ এর সমান্তরাল, সমান্তরাল, এইটুকু লিখলাম। এইবার একটু চিন্তা করো, দুইটা ভেক্টর সমান্তরাল কিনা এটা বোঝার জন্য আমি একটা ওয়ে বলেছিলাম না ওই যে ক্রস গুণ পড়ানোর সময়, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের আই জে কে এগুলোর সহগগুলো যদি এক্স্যাক্টলি সেম অনুপাতে হয় তখন ওই দুইটা ভেক্টর সমান্তরাল হয়। তাহলে এইবার সেইটা একটু চেষ্টা করে দেখি। আমাদের এ ভেক্টরের ভিতরে আই জে কে এর সহগগুলো কি কি, যথাক্রমে আলফা, 2 এবং বিটা। আর এই যে আমরা বি প্লাস সি ভেক্টর তৈরি করলাম এইটাতে সহগগুলো কি 1 2 1। তাহলে রেশিওগুলো নেই, আলফা বাই 1, 2 বাই 2, বিটা বাই 1। সো দুইটা ভেক্টর সমান্তরাল হতে গেলে এই তিনটা রেশিওই কি হয়, এক্স্যাক্টলি সমান হয়। তার মানে এটা এটার সমান, এটা এটার সমান, এটা এটার সমান, এরকম তিনটা পরস্পর সমান্তরাল হয়। তাহলে এইখান থেকে যদি আমি প্রথম দুইটা নেই তাহলে আমি লিখতে পারি আলফা বাই 1 ইকুয়ালস 2 বাই 2 মানে কি 1, দ্যাট মিনস আলফা ইকুয়ালস 1। আবার এই পরের দুইটা যদি নেই সেখান থেকে লিখতে পারি বিটা বাই 1 ইকুয়ালস 2 বাই 2 মানে 1, অর্থাৎ বিটা ইকুয়ালস সরি আলফা লিখে ফেলেছি, বিটা এই যে বিটা ইকুয়ালস 1। তাহলে খুব সহজে তোমার আলফা আর বিটার ভ্যালু বের হয়ে গেল না? তার মানে ফাইনাল অ্যান্সারটা তাহলে কি হবে যে সুতরাং এ ইকুয়ালস আলফার ভ্যালু 1, তাহলে 1i মানে i, 2 তো আগে ছিলই, আর বিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে হবে শুধু কে। তাহলে তুমি একবারে ওই ভেক্টরটা বের করে ফেলতে পারলে। সো তোমাকে আলফা এবং বিটার মান বের করতে বলেছিল, দুইটারই মান কত 1 আর 1 এসছে, এটাই তো টার্গেট। সো সেখান থেকে আমরা এই ভেক্টরটা বের করলাম। তাহলে এইখানে চিন্তাটা অনেক সুন্দর, মানে আমরা শর্টকাটে অ্যান্সারে পৌঁছে গেলাম। তাহলে ডিসিশনটা আমরা কিভাবে নিয়েছিলাম আরেকবার রিক্যাপ করি। আমাকে বলা হয়েছে আলফা হচ্ছে এই যে এ ভেক্টরটা হচ্ছে বি এবং সি এর সাথে একই সমতলে এবং দুইজনের সাথেই একই অ্যাঙ্গেল করে, তার মানে ও দুইটার ঠিক মাঝখানে আছে। আর আমরা ভেক্টর থেকে জানতাম যে দুইটা ভেক্টর যদি সমান মানের হয় তাহলে এদের লব্ধিও কিন্তু এই একই সমতলে থাকে এবং এদের ঠিক মাঝখান দিয়ে যায়। তাহলে এই কন্ডিশনটাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি সেটা পুরোপুরি ফিট করে। বি এর মান কত √1² + 1² বা √2, সি এর মানও √1² + 1² অর্থাৎ √2, দুইটারই মান সমান। তাহলে এই বি প্লাস সি এই লব্ধিটা বি এবং সি এর ঠিক মাঝখান দিয়ে যাবে, আবার এদের সাথে একই সমতলেও থাকবে। এর বেলায় তো তাই বলা হচ্ছে, তার মানে দুইটা একই দিক বরাবর। দুইটা একই দিক বরাবর মানে কি দুইটা সমান্তরাল। আর দুইটা ভেক্টর সমান্তরাল হলে কি আমরা এই সহগগুলোর রেশিওটাকে ইকুয়াল লিখতে পারি। তাহলে সহগগুলোর রেশিও ইকুয়াল হলে এখান থেকে অটোমেটিক্যালি আলফা আর বিটার ভ্যালু বের হয়ে যায়। তার মানে আমাকে এখানে হচ্ছে এরকম করে একটু বড় সড়ো হিসাব করতে হলো না, আমার কয়েকটা লাইন সেভ হলো। সো এইরকম ভাবে এই এক্সাম্পলটা দেওয়ার ইচ্ছা ছিল এই কারণে যে আমরা যদি পুরো চ্যাপ্টারে যা যা শিখেছি, ইভেন যখন আমরা সামনের চ্যাপ্টারগুলোতে যাব, আগের চ্যাপ্টারগুলোতে যা যা শিখেছি সবকিছু যদি আমরা প্রপারলি অ্যাপ্লাই করতে পারি অনেক সময় অনেক ইজিলি অ্যান্সার বের করা যায়, অনেক তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। আর এই জন্যই কিন্তু হচ্ছে এই যে নলেজের গুরুত্বটা জীবনেও অনেক সময় আমরা যখন কোনো ডিসিশন নেই বা যখন কোনো চয়েস মেক করি তখন যার এক্সপিরিয়েন্স যত বেশি, যে যত জিনিস দেখেছে, যে যত বেশি সিচুয়েশন হ্যান্ডেল করেছে, যে যত বেশি জিনিস জানে, মাথায় থাকে। দেখো এখানে কিন্তু মুখস্থ করারও একটা গুরুত্ব আছে বা মেমোরিরও একটা গুরুত্ব আছে, না বুঝে মুখস্থ করা না, মানে হচ্ছে জিনিসটা যত বেশি জিনিস তোমার মাথায় থাকবে তুমি কিন্তু তত বেশি অপশন থেকে দ্রুত একটা সঠিক অপশন চুজ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, তাই না? সো মেমোরি কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। পড়াশোনার বেলায় অন্ধভাবে বা না বুঝে মুখস্থ করা ক্ষতিকর, ঠিক আছে, কিন্তু যে অনেক বেশি জিনিস একসাথে মাথায় রাখতে পারে, সেখান থেকে গুছিয়ে উত্তর যখন প্রয়োজন সেখান থেকে বের করতে পারে, সে কিন্তু ঠিকই একটু এগিয়ে থাকে। সো এই চর্চাটাও আসলে আমাদের করা উচিত। তাহলে আজকে এই প্রবলেমটা আমরা সলভ করলাম, আশা করি এখান থেকে তোমরা সলিউশনটা ঠিকমতো বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই একই ভেক্টর এ এবং বি, এখান থেকেই অনেকগুলো জিনিস করা যায়, অনেক ধরনের অ্যাকশন নেওয়া যায়, সেগুলো আগে দেখব।
তারপরে আমরা স্পেশাল কিছু প্রবলেম আলাদা করে সলভ করব। তো ফার্স্টে দেখো এখানে লেখা যে a ইকুয়ালস 2i প্লাস 2j মাইনাস k এবং b ইকুয়ালস 6i মাইনাস 3j প্লাস 2k। তাহলে এখন আমাদের বের করতে হবে a এর দিকে একক ভেক্টর, a প্লাস b এর দিকে একক ভেক্টর এবং a মাইনাস b এর মান। তাহলে শুরু করি আমরা ক দিয়ে। a এর দিকে একক ভেক্টর, তাহলে a ভেক্টর যেটা সেটা হচ্ছে আমাদের দেখাই যাচ্ছে 2i প্লাস 2j মাইনাস k। আর a এর দিকে একক ভেক্টরকে যদি আমরা স্মল a দিয়ে ডিনোট করি, স্মল a ক্যাপ এটা দিয়ে ডিনোট করি, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো? আমাদের ভেক্টর a ডিভাইডেড বাই ভ্যালু অফ a। তাহলে আমি এইখানে যদি a ভেক্টরটাকে এইভাবে লিখি, এই যে আমার a ভেক্টর যেটা 2i প্লাস 2j মাইনাস k, এটাকে এখানে দিলাম ডিভাইডেড বাই এটার ভ্যালু। তাহলে ভ্যালুটা কত? রুট ওভার এই সহগগুলোকে স্কয়ার করে যোগ করে দিব, 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে নিচের পার্টটা আগে আমরা হিসাব করে ফেলি। রুট ওভার 2 স্কয়ার মানে 4, 4 1, তাহলে এখানে 3 আসে। তাহলে 2/3 i প্লাস 2/3 j মাইনাস 1/3 k। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই একক ভেক্টর যেটা a এর দিকে। তাহলে এটাই হচ্ছে a এর দিকে একক ভেক্টর। সিমিলারলি a প্লাস b এর দিকে একক ভেক্টর আমরা বের করতে চাই। তাহলে আমাকে সেম ওয়েতে আগে a প্লাস b বের করে নিতে হবে। তাহলে আমরা খতে যাই, a প্লাস b। তাহলে a প্লাস b চলো আগে বের করে নিই, a প্লাস b। ওই যে দেখো a হচ্ছে 2i 2j মাইনাস k, b হচ্ছে 6i মাইনাস 3j প্লাস 2k। তাহলে এই যে 2i, এই 2i এর সাথে 6i আমরা অ্যাড করব। তাহলে হচ্ছে কত আসবে? 8i আসবে। তারপর হচ্ছে 2j আর মাইনাস 3j, তাহলে মাইনাস j আসবে। ফাইনালি মাইনাস k এবং 2k, মাইনাস k আর 2k অ্যাড করলে কত পাবো আমরা? শুধু k পাবো, তাহলে প্লাস k। এটাই হচ্ছে আমাদের a প্লাস b। তাহলে আবার একটু চেক করে নাও, 2 আর 6 8, এদিকে 2 মাইনাস 3 তাহলে মাইনাস 1, এদিকে মাইনাস 1 আর 2 তাহলে প্লাস 1। তাহলে এটা আমরা পাচ্ছি a প্লাস b। a প্লাস b এর দিকে একক ভেক্টর। তাহলে সেম ওয়েতে আমাকে a প্লাস b এর ভ্যালুটা আগে একটু বের করে নিতে হবে। ভ্যালু বা পরম মান আমি এইভাবে বুঝাচ্ছি। তাহলে সেটা হচ্ছে রুট ওভার 8 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে এর ভ্যালুটা কত আসে আমি একটু দেখে নিই। 8 স্কয়ার প্লাস 1 প্লাস 1 রুট ওভার 66, রুট ওভার 66 এইটা। তাহলে আমি এখান থেকে যদি a প্লাস b এর দিকে একক ভেক্টর বের করতে চাই, a প্লাস b এর দিকে একক ভেক্টর এটা যদি বের করতে চাই, তাহলে সেই ভ্যালুটা হবে হচ্ছে a প্লাস b যেটা আমরা পাচ্ছি 8i মাইনাস j প্লাস k ডিভাইডেড বাই রুট ওভার 66। তুমি এইভাবে রেখে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। তুমি যদি ডিস্ট্রিবিউট করে লিখতে চাও যে 8 ডিভাইডেড বাই রুট 66i মাইনাস 1 বাই রুট 66j প্লাস 1 বাই রুট 66k, তাতেও কোনো সমস্যা নেই। বাট অলরেডি তোমার এখানে অ্যান্সারটা দেওয়া হয়ে গিয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বার। আমরা এখানে চাইলে গ নাম্বারে যেতে পারি। গ নাম্বারে বলা হচ্ছে a মাইনাস b এর মান। তাহলে গ নাম্বারে তুমি আগে a মাইনাস b বের করো, a মাইনাস b এটা আগে বের করো। তাহলে a মাইনাস b বের করলে আমরা কি পাবো? a থেকে b কে বিয়োগ করব। তাহলে 2 থেকে 6 চলে গেলে মাইনাস 4i, তারপরে 2 থেকে মাইনাস 3 বিয়োগ করব মানে 3 যোগ করব। তাহলে 2 আর 3 যোগ করলে আমরা 5j পাচ্ছি এখানে। ফাইনালি মাইনাস k থেকে 2k বিয়োগ করব, তাহলে মাইনাস 3k হয়, মাইনাস 3k। তাহলে মাইনাস k থেকে
2 কে বিয়োগ করলাম, -3 কে পেয়ে গেলাম। এটা হচ্ছে a মাইনাস b। এখন a মাইনাস b এর যদি মান বা তোমাকে ম্যাগনিটিউড বা ভ্যালু বের করতে বলে, তুমি জাস্ট এগুলো রুট করে, রুটের ভিতরে কি নিবা, স্কয়ার করে যোগ করে দিবা। 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার। সো এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে ডাজন্ট ম্যাটার, কারণ -4 কেও স্কয়ার করলে তুমি কি পাবা, 4 স্কয়ার মানে 16ই তো পাবা। সো সমস্যা নাই। তাহলে 4 5 3 রুট ওভার 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার, আমরা 5√2 পাচ্ছি। তাহলে অ্যান্সারটা হচ্ছে এখানে 5√2। এটা হচ্ছে a মাইনাস b এর ভ্যালু। ওকে, তাহলে a মাইনাস b আমরা দেখে ফেললাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের প্রবলেমটাতে। পরের প্রবলেম তো না, এই প্রশ্নটারই পরের সেগমেন্টে। ক খ গ আমাদের করা শেষ। এবার আমরা হচ্ছে ঘতে দেখি কি বলা হচ্ছে। ঘতে বলা হচ্ছে a আর b এর স্কেলার গুণফল। ঘ, আমি এখানে a আর b আবার একটু লিখতে চাই। 2i প্লাস 2j মাইনাস k। b কে যদি আমি লিখি ঠিক এটার নিচে, তাহলে 6i মাইনাস 3j প্লাস 2k। তাহলে এখান থেকে দেখো a আর b এর স্কেলার গুণফল, তার মানে হচ্ছে a ডট b। এটা যখন আমি করব, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে i এর সহগগুলো গুণ করতে হয়, j এর সহগগুলো গুণ করতে হয়, k এর সহগগুলো গুণ করতে হয়, তারপরে অ্যাড করে দিতে হয়। যেমন এখানে i এর সহগ কি, 2 আর 6, তাহলে এখানে আমি লিখব 2 টাইমস 6। তারপরে j এর সহগ হচ্ছে 2 আর -3, তাহলে আমি হচ্ছে অ্যাড করব 2 ইন্টু -3। লাস্টে হচ্ছে আমার k এর সহগ -1 আর 2, -1 আর 2। তাহলে এইখানে আমি পাচ্ছি 6 দুগুণে 12, এইখানে পাচ্ছি 3 দুগুণে 6 কিন্তু মাইনাস আছে, তাহলে -6, এখানে পাচ্ছি -2। তাহলে এখানে 12 থেকে 6 গেলে আরো 6 থাকে, 6 থেকে 2 গেলে 4 থাকে। এই যে 4, এটা একটা স্কেলার ভ্যালু, জাস্ট সিঙ্গেল একটা স্কেলার ভ্যালু। a ডট b করলে আমি এইটা পাচ্ছি। তাহলে দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে বা স্কেলার প্রোডাক্ট করলে আমরা হচ্ছে এরকম একটা স্কেলার ভ্যালু পাই, জাস্ট একটা সংখ্যা পাচ্ছি। তাহলে স্কেলার গুণফল হয়ে গেল। ঠিক এই জিনিসটা দিয়েই আমরা হচ্ছে আবার a এবং b এর মধ্যবর্তী কোণ বের করতে পারি। আমরা দেখেছিলাম যে কোণ বের করার জন্য আমরা কি ইউজ করতাম। দেখো, দুইটা ভেক্টর যদি a আর b হয়, তাহলে a ডট b কে আমরা স্কেলার গুণফলের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারি a b cos থিটা, মানে a এর মান b এর মান টাইমস তাদের মধ্যবর্তী কোণের cos। তাহলে এইখান থেকে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, থিটা ইকুয়ালস cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই a এবং b এর মানের গুণফল। তাহলে এইটাই আমরা এখানে ইউজ করব, cos ইনভার্স a ডট b। আমাকে নতুন করে করতে হবে না, এখানে করা আছে, আমি এখানে 4 দিয়ে দিলাম। নিচে এখানে a এর মান আর b এর মান দিতে হবে। তাহলে রুট ওভার a এর মান কত, 2 2 1, তাহলে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। b এর মান কত, b হচ্ছে আমাদের এই যে 6 - 3 2, তাহলে 6 স্কয়ার 3 স্কয়ার 2 স্কয়ার। এইটা হচ্ছে আমরা ক্যালকুলেটরে বসাবো এখন। তাহলে আমি এটাকে ক্যালকুলেটরে বসাচ্ছি cos ইনভার্স দিয়ে। আমার ক্যালকুলেটরটা হচ্ছে এখন ডিগ্রি মোডে আছে, সো আমি ডিগ্রিতে রেজাল্ট পাবো ডিরেক্টলি। রুট ওভার 2 স্কয়ার মানে কি 4 4 4 1, তার মানে 9। আর এর পাশে হচ্ছে এইটা 6 স্কয়ার 3 স্কয়ার 2 স্কয়ার, 6 স্কয়ার 3 স্কয়ার 2 স্কয়ার। 79.02 79.02 ডিগ্রি এইটা পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের a এবং b এর মধ্যবর্তী কোণ। তাহলে এটা আমরা কি দিয়ে করলাম, ডট প্রোডাক্ট দিয়ে করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এটা গেল ঘ এবং ও। এখানেই শেষ না, এই দুটো দিয়ে আমরা আরো কাজ করতে পারি। যেমন পরের প্রশ্নটাতে দেখো বলা হচ্ছে 2a মাইনাস 3b এর দিকে একক ভেক্টর, a এর উপর b এর লম্ব অভিক্ষেপ, b এর উপর a এর লম্ব অভিক্ষেপ, এগুলো আমরা বের করতে চাই। তো এর মধ্যে যেটা, এটা অনেক সহজ, 2a মাইনাস 3b। তাহলে 2a এটা আমরা আগে একটু লিখে ফেলতে পারি।
টুয়াইস এ হচ্ছে 4i প্লাস 4j মাইনাস টুয়াইস কে, এ কে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2 2 মাইনাস 1 ছিল, 4 4 মাইনাস 2 হয়ে গেল। আর 3b যেটা 3b এটাকে আমি লিখে ফেলতে পারি 3 দিয়ে গুণ করে, তাহলে 6i, তাহলে 3 6 18 18i মাইনাস 3 দিয়ে গুণ করলে এটা কত হবে 9, মাইনাস 3 ছিল 3 দিয়ে গুণ করলে -9 -9j প্লাস 2 ছিল 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 6k, এইটা পাওয়া যায়। তাহলে এইখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে টুয়াইস a মাইনাস 3b, তাহলে টুয়াইস a মাইনাস 3b এই ভেক্টরটা কত হয়, এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে 4 থেকে 18 তুমি বিয়োগ করে দিবে, তাহলে কত পাবে -14i। তারপর হচ্ছে 4 থেকে -9 কে বিয়োগ করবে, মানে 9 যোগ করবে, তাহলে 13j। ফাইনালি -2 থেকে 6 বিয়োগ করে দিবে, তাহলে -8 কে, এটা পাওয়া গেল। তোমাকে বলা হচ্ছে 2a মাইনাস 3b এর দিকে একক ভেক্টর, তাহলে 2a মাইনাস 3b এর দিকে একক ভেক্টর কিভাবে পাই? আমার যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে তার দিকে একক ভেক্টরটা পাওয়া যায়। তাহলে একক ভেক্টরটা হচ্ছে এই যে আমার এই পুরা যে অরিজিনাল ভেক্টরটা যেটা আমি পাচ্ছি 2a মাইনাস 3b, এটা নিয়ে বসাবো, এই যে এটা নিয়ে বসাবো, ডিভাইডেড বাই এটার ভ্যালু, তার মানে √14 স্কয়ার প্লাস 13 স্কয়ার প্লাস 8 স্কয়ার, এটাই হচ্ছে আমার টুয়াইস a মাইনাস 3b এর দিকে একক ভেক্টর। তো তুমি এটাকে ভেঙে লিখতে পারো এরপরে এই পুরো হিসাবটা শেষ করে। তো এইটুকু আমি আর শেষ করলাম না, দেখো যে 14 স্কয়ার 13 স্কয়ার 8 স্কয়ার কত হয়, রুট তত লেখো। এরপর হচ্ছে তুমি ডিরেক্টলি এইভাবে রেখে দিতে পারো, বা -14 নিচে এইটা, +13 নিচে এইটা, -8 নিচে এইটা, এইভাবে লিখতে পারো। সো একক ভেক্টর আমরা অলরেডি অনেকবার বের করেছি, এই জন্য বাকিটুকু তুমি কমপ্লিট করে নিতে পারবে। এইবার পরেরটা দেখো 6 এবং জ। তাহলে 6তে যদি আমি যাই, এখানে বলা হচ্ছে a এর উপর b এর লম্ব অভিক্ষেপ। এখানে একটা ছবি এঁকে ফেলি আমরা, এটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টর, একটা হচ্ছে a ভেক্টর আর একটা b ভেক্টর ধরলাম, আর এদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। a থেকে b এর উপরে যদি আমি একটা লম্ব টানি, এইটুকু হচ্ছে b এর উপরে a এর অভিক্ষেপ, b এর উপর a এর অভিক্ষেপ, এবং সেটা কত তুমি জানো, এটা যদি a হয় তাহলে এতটুকু কত হয়, ভেক্টরেই আমরা শিখেছিলাম a cos থিটা, a cos থিটা। আর b থেকে যদি a এর উপরে আমি একটা লম্ব টানি যে এরকম, তাহলে এইখানে যতটুকু পাবো এটা হচ্ছে a এর উপরে b এর অভিক্ষেপ, এটা হবে হচ্ছে এই যে b এর সাথে এই অংশটুকু সেই থিটা অ্যাঙ্গেল করে, সেটা হচ্ছে b cos থিটা, b cos থিটা। তাহলে আমরা দুইটাই বের করতে পারি এখানে, a এর উপরে b এর লম্ব অভিক্ষেপ কিংবা b এর উপরে a এর লম্ব অভিক্ষেপ। তাহলে প্রথমে a এর উপরে b এর লম্ব অভিক্ষেপ জানতে চাওয়া হচ্ছে, তাহলে a এর উপরে b এর লম্ব অভিক্ষেপ, b থেকে a এর উপরে যে লম্বটা আমরা টানবো এই যে এইটুকু b cos থিটা, এটা বের করতে হবে। তো আমরা জানি যে a ডট b ইকুয়ালস a b cos থিটা। সেখান থেকে আমাকে বের করতে হবে a এর উপরে b এর অভিক্ষেপ অর্থাৎ b cos থিটা, b cos থিটা। অভিক্ষেপ কিন্তু বা অভিক্ষেপ বা প্রজেকশন এটা কিন্তু স্কেলার, তার মানে এখানে কোনো ভেক্টর ইনভলভ না। যদি উপাংশ বলতো তাহলে আমার আবার লাগতো। তাহলে b cos থিটা, b cos থিটা ইকুয়ালস আমি কত লিখতে পারবো এখান থেকে দেখো তো, b cos থিটা ইকুয়ালস a ডট b বাই a ডট b ডিভাইডেড বাই a, এর মান এটা। তাহলে এইটা আমরা হিসাব করে ফেলতে পারি। a ডট b আমরা আগে একটা প্রবলেমে করেছিলাম, এই যে a ডট b এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এখানে আমরা সেই 4 বসিয়ে দিচ্ছি। আর a এর মান কত, √2 স্কয়ার 2 স্কয়ার 1 স্কয়ার, 2 স্কয়ার 2 স্কয়ার 1 স্কয়ার, তাহলে আসে হচ্ছে 4 ডিভাইডেড বাই
এখানে তুমি কত পাচ্ছ 4 4 1, তাহলে কত 9, 9 কে রুট করলে 3, তাহলে এই 4/3, 4/3 হচ্ছে b cos থিটার ভ্যালু, অর্থাৎ a এর উপরে b এর লম্ব অভিক্ষেপ। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, পরেরটা খুব সিম্পল, b এর উপরে a এর লম্ব অভিক্ষেপ। তার মানে যে a থেকে হচ্ছে b এর উপরে যদি আমরা একটা লম্ব টানি যে এরকম, তাহলে হচ্ছে যেটুকু পাবো সেটা হচ্ছে a cos থিটা। তাহলে সেম জিনিসটাই আমরা কিন্তু এখানে আবার রিপিট করতে পারি, যে এটুকু পর্যন্ত সেম জিনিসটাই আমরা রিপিট করতে পারি, করে আমি এবার হচ্ছে a cos থিটার ভ্যালুটা বের করতে পারি, a cos থিটা। তাহলে সেটা কত হবে, a ডট b ডিভাইডেড বাই ভ্যালু অফ b। তো a ডট b তো 4 আমরা জানি, আর b এর যদি ভ্যালু চিন্তা করি রুট ওভার 6 স্কয়ার 3 স্কয়ার 2 স্কয়ার, 6 স্কয়ার 3 স্কয়ার 2 স্কয়ার। এটা যদি ক্যালকুলেটরে বসাই দেখা যাক কত আসে, 4 ডিভাইডেড বাই রুট ওভার 6 স্কয়ার 3 স্কয়ার 2 স্কয়ার, 4/7, 4/7 এইটা আসে। তাহলে আমরা এর উপরে বি এর লম্ব অভিক্ষেপ এবং বি এর উপরে এর লম্ব অভিক্ষেপ এটাও করে ফেললাম সেই সেম ডেটা দিয়ে। তাহলে এটা এখনো আমাদের হচ্ছে P1টা চলমান, এই পর্যন্ত আমরা আসলাম। চলো এরপরে আমরা দেখি এখান থেকে আর কি করা যায়। তাহলে নেক্সট যে প্রবলেমটা দেখো, এখানে বলা হচ্ছে এর দিকে বি এর উপাংশ, আর পরেরটাতে বলা হচ্ছে বি এর দিকে এ এর উপাংশ, এইটা বের করতে হবে আমাকে। তাহলে এইবার আবারও ওই ছবিটা আমি একটু আঁকি, জাস্ট একটা দিয়ে বুঝাই তাহলেই হবে। তাহলে এটা মনে করো আমাদের এ ভেক্টর, এটা মনে করো আমাদের বি ভেক্টর। এ থেকে আমি বি এর উপরে একটা লম্ব টানলাম, তাহলে এইখানে যতটুকু আমি পাচ্ছি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় সেটার ভ্যালু হচ্ছে এ কস থিটা। কিন্তু এ কস থিটা হচ্ছে বি এর উপরে এ এর লম্ব অভিক্ষেপের মান, বা লম্ব অভিক্ষেপ ও তো নিজে স্কেলার। বাট আমি যদি বলি বি এর দিকে এ এর উপাংশ, তখন এখানে একটা ভেক্টর সাইন যোগ হবে, যেখানে একটা তীর চিহ্ন চলে আসলো, সেখানে একটা ভেক্টর আসবে। সেটা কি, বি এর দিকে, এটা তুমি কিভাবে বুঝাবা, এটা বুঝানোর জন্য হচ্ছে স্মল বি ক্যাপ দিয়ে দিতে হবে। এ কস থিটা হচ্ছে বি এর উপরে এর লম্ব অভিক্ষেপ, কোন দিকে, বি এর দিকে, তাহলে হচ্ছে উপাংশ হয়ে যাবে, বি এর দিকে এর উপাংশ। উপাংশ বুঝাতে গেলে দিক লাগবেই, আর এখানে দিকটা কার দিকে, বি এর দিকে, এই জন্য বি ক্যাপ দিচ্ছি। তো বি ক্যাপ দিলে এই মানের কোনো পরিবর্তন হবে না, কারণ স্মল বি ক্যাপ হচ্ছে একক ভেক্টর, কার দিকে, বি এর দিকে, একক ভেক্টরের মান তো এক একক। সো ও মান চেঞ্জ করবে না, শুধু দিকটা নির্দেশ করে দিবে যে হ্যাঁ এটা এখন বি এর দিকে। তাহলে বি এর দিকে এ এর উপাংশ মানে হচ্ছে বি এর উপরে এ এর লম্ব অভিক্ষেপ ইন্টু বি এর দিকে একক ভেক্টর। সোজা কথা হচ্ছে এইটা। তাহলে আমরা ঝতে এসে এটাই করার চেষ্টা করব। ঝতে এসে বলবো তাহলে এ এর দিকে বি এর উপাংশ, এটা হচ্ছে এ কস থিটা বি ক্যাপ। এ কস থিটার ভ্যালু আমরা আগের পেজে বের করেছি, আগের পেজে এ কস থিটার ভ্যালু এই যে এ কস থিটা। তাহলে এ কস থিটার ভ্যালু হচ্ছে 4/7, 4/7। ও আচ্ছা, এ এর দিকে বি এর উপাংশ, আমি তো বি এর দিকে এর উপাংশ অর্থাৎ ইও আগে করছি, আমি ঝটা বাদ দিয়ে এখানে নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, এই যে এটা আগে করছি। সিমিলারলি আমরা ওইটাও করতে পারবো, সমস্যা নেই, এটা আগে করছি। ওকে, তাহলে এ কস থিটা বি ক্যাপ। তাহলে এ কস থিটার ভ্যালু আমাদের কত ছিল, 4/7। তাহলে এ কস থিটার ভ্যালু আমি লিখলাম 4/7, আর আমাদের এখন লাগবে বি ক্যাপ। বি ক্যাপ হচ্ছে ওই যে বি এর দিকে একক ভেক্টর। তাহলে বি এর দিকে একক ভেক্টর কত, সেটা হচ্ছে 6i মাইনাস 3j প্লাস 2k ডিভাইডেড বাই বি এর মান 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন আমরা হচ্ছে এই জিনিসটা একটু দেখে ফেলি, রুট ওভার 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এটা হচ্ছে 7। তাহলে এখানেও 7, তাহলে 7 ইন্টু 7 আমরা কত পাই, 49, 49, আর এখানে হচ্ছে 4। এই সবগুলোকে এখন আমরা একটু আলাদা আলাদা করে লিখতে পারি চাইলে। তাহলে আলাদা করে লিখলে 4 ইন্টু 6 ডিভাইডেড বাই 49, তার মানে 24/49, 24
ডিভাইডেড বাই 49i, তারপরে মাইনাস দিলাম, তাহলে 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 49, 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 49, তাহলে 12/49 জে। এখনো কোনোটাতে কাটাকাটি যায়নি। তারপর হচ্ছে 4 ইন্টু 2 8 ডিভাইডেড বাই 49, এটাও কাটাকাটি যায় না। কে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, বি এর দিকে এ এর উপাংশ, বি এর দিকে এ এর উপাংশ। আর আমাদেরকে আরেকটা কি বের করতে বলা হচ্ছে, এ এর দিকে বি এর উপাংশ। তাহলে এটা কি হবে তোমরা নিশ্চয়ই এখন নিজেরা আন্দাজ করতে পারছো। আমরা যদি ঝটা বের করতে চাইতাম এ এর দিকে বি এর উপাংশ, তাহলে সেটা হচ্ছে বি কস থিটা, আর এ এর দিকে তাহলে কি দিতে হবে, এ ক্যাপ দিতে হবে। বি কস থিটার ভ্যালু আমাদের কত এসছে আমরা একটু দেখে নেই। বি কস থিটার ভ্যালু এই যে এখানে 4/3, তাহলে এখানে আমরা সেই 4/3টা লিখে দিলাম। আর এ ক্যাপ হচ্ছে ওই যে 2i প্লাস 2j মাইনাস কে ডিভাইডেড বাই √2² প্লাস 2² প্লাস 1²। এটাকে যদি লিখি আমাদের নিচে এখানে কত আসে, এখানে আসে হচ্ছে 3, তাহলে 3 9, তাহলে 4/9 ইন্টু প্রথমটা কত 2, তাহলে হচ্ছে 8/9 আসে, 8/9 i। তাহলে এখানেও তো সেম 2 ছিল, তাহলে 8/9 j। আর এখানে কি হবে, এখানে হচ্ছে 4/9 ইন্টু 1, তাহলে হচ্ছে 4/9। ব্যাস, এই হচ্ছে আমার ভেক্টরটা। ফাইনালি যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে বি কস থিটা এ ক্যাপ। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে এ এর দিকে বি এর উপাংশ, এটা হচ্ছে বি এর দিকে এ এর উপাংশ। দ্যাটস ইট। তো ক্যালকুলেশনগুলো সবাই একবার করে ডাবল চেক দিয়ে নিবে, রিচেক দিয়ে নিবে, কারণ অনেক সময় হচ্ছে প্লাস মাইনাস দিতে গিয়ে সিলি মিস্টেক হয়ে যায়, মাঝে মধ্যে আমারও হয়। সো এই সিলি মিস্টেক গুলো যাতে পরীক্ষায় আমাদের না হয়, ঠিক আছে, এই জন্য হচ্ছে ক্যালকুলেশন গুলো সবাই একটু ডাবল চেক দিয়ে নিবে। তাহলে ঝ আর ইও আমরা দেখলাম, তারপরে যাই। এখানে টতে বলা হচ্ছে এ এবং বি এর ভেক্টর গুণন নির্ণয় করতে। তাহলে আমরা ডিরেক্টলি ভেক্টর গুণনে চলে যাই। তাহলে ভেক্টর গুণন আমরা কিভাবে করব, এ ক্রস বি, ক্রস প্রোডাক্ট এ ক্রস বি, এটা আমরা কিভাবে লিখি, নির্ণায়ক দিয়ে লিখি, আই জে কে, এটা দিয়ে লিখি। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এ ক্রস বি করতে গেলে এ এর যে সহগগুলো 2 2 -1 সেটা এখানে বসাতে হবে, আর বি এর যে সহগগুলো 6 -3 2 এটা বসাতে হবে, 6 -3 2। তাহলে এইবার নেক্সট কাজ কি আমার, প্রথম হচ্ছে আমি আই নিব, নিয়ে তখন হচ্ছে আই এর যে রো এবং আই এর যে কলাম এটা বাদ দিয়ে এইটুকুর থেকে আমি কাজ করব, বজ্রগুণন করব। 2 × 2 4 মাইনাস এই যে -1 আর -3 মাল্টিপ্লাই করলে কত হয় 3। তারপর আমাকে কি করতে হবে, মাইনাস জে নিতে হবে, এটা প্লাস নিয়েছি এটা মাইনাস নিতে হবে। তাহলে এটার রো কলাম অফ 2 × 2 আবারও 4 মাইনাস -1 আর 6 মাল্টিপ্লাই করলে কত হয় -6। তাহলে -6 মানে +6। এরপরে কি করতে হবে, প্লাস কে নিতে হবে, এই যে লাস্টেরটা প্লাস কে নিলাম। তাহলে 2 × -3 কত হয় -6। তাহলে এখানে -6 দিলাম, ফর্মুলার মাইনাস দিলাম। তারপরে কি করতে হবে, 6 × 2 12, তাহলে এখানে 12 লিখে দিতে হবে, শেষ। তাহলে ফাইনালি আমি এখানে পাচ্ছি কি সেটা একটু দেখি। 4 - 3 মানে 1, তাহলে শুধু i। তারপর হচ্ছে 4 + 6 মানে হচ্ছে 10, তাহলে -10 j। ফাইনালি -6 - 12 তাহলে -18, তাহলে -18 k। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের a ক্রস b। তাহলে a ও b এর ভেক্টর গুণন নির্ণয় করো, এটা আমরা করে ফেলেছি। a ক্রস b এর ভ্যালু a ক্রস b ভেক্টরটা বের করেছি। এইবার বলা হচ্ছে a এবং b যেই সমতলে অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর বের করতে। তাহলে আমরা ঠতে যাই এখন।
এই যে এ আর বি যেই সমতলে অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর, জিনিসটা কি? মনে করো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে আমি যদি এ ক্রস বি করি তাহলে কি পাবো? এ থেকে বি এর দিকে ডান হাতের 4 আঙ্গুল ঘুরাবো, বুড়ো আঙ্গুল বাইরের দিকে আসে লম্ব ভাবে। তাহলে এটা এ এবং বি উভয়ের সাথে লম্ব, এই তলের উপরে যেহেতু লম্ব, তাহলে এ আর বি যেই তলে আছে এ ক্রস বি তার সাথে লম্ব। আর বি ক্রস এ করলে কি হতো? লম্বভাবে ভিতরে যেত, তাই না? লম্বভাবে ভিতরে যেত। তাহলে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এ ও বি যে সমতলে অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা এ ক্রস বি এর দিকে একক ভেক্টরটা আগে বের করি। তাহলে এ ক্রস বি এটার দিকে একক ভেক্টর কিভাবে বের করব? এ ক্রস বি নিব আর নিচে হচ্ছে এ ক্রস বি এর মানটা নিব। তাহলে এ ক্রস বি এর দিকে একক ভেক্টর বের হবে, সেইটা আগে দেখি কত। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এ ক্রস বি এর ভ্যালু অলরেডি আমাদের জানা, i মাইনাস 10j মাইনাস 18k। এটাকে ভাগ করে দিব আমরা এটার ভ্যালু দিয়ে, তাহলে 1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, এটা আমি পাচ্ছি। এখন এইখান থেকে আমাকে একক ভেক্টরটা তো বের করে ফেলেছি, এখান থেকে আমাকে একটা চিন্তা করতে হবে। এখন এই যে একক ভেক্টরটা, এটা এ আর বি তলের উপরে লম্ব, কিন্তু কোন দিকে? এ ক্রস বি এর দিকে। এ আর বি তলের উপরে বি ক্রস এর দিকে যেটা, সেটাও তো লম্ব। মানে আমি যদি একটা শিট অফ পেপার নেই, কোনাকুনি দেখছি পেপারটাকে, এই পেপারের উপরে এদিকেও একটা লম্ব সম্ভব, আবার পেপারের তলায় বা টেবিলের তলায় এদিকেও কিন্তু একটা লম্ব সম্ভব। তাহলে এ ক্রস বি এর দিক যেদিকে হবে, বি ক্রস এর দিক উল্টা দিকে হবে, তার মানে নেগেটিভ করে দিলেই হবে। তাহলে এই যে একক ভেক্টরটা আমি পাচ্ছি, সেই একক ভেক্টরটার যদি প্লাস মাইনাস দিয়ে দেই আমি সামনে, তাহলে দুইটাই হয়ে যাচ্ছে, উপরে এবং নিচে, এবং সেইটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত হবে? এই বাকি ক্যালকুলেশন তুমি করো, সমস্যা নাই। √1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার কত হয় দেখো। আমি একটু দেখে নিই। √1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, তাহলে হচ্ছে 5√17। 5√17। তাহলে তুমি অ্যান্সার হিসাবে লিখবে প্লাস মাইনাস, এদিকে হচ্ছে 5√17 আর এখানে হচ্ছে এইটা i মাইনাস 10j মাইনাস 18k, এইটা। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। এ ও বি যেই সমতলে অবস্থিত তার লম্ব দিকে একটা একক ভেক্টর বের করলা, কারণ এই বোর্ডের উপরে লম্ব বাইরেও হতে পারে ভিতরেও হতে পারে, এই জন্য হচ্ছে আমরা প্লাস মাইনাসটা দিয়ে দিলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। ওকে, পরের প্রশ্নটা দেখি আমরা। এক্স অক্ষের সাথে এ এর উৎপন্ন কোণ বের করতে বলা হচ্ছে, সেটা আমরা কিভাবে করব? ডিরেকশন কোসাইন দিয়ে। আমাদের নিশ্চয়ই মনে আছে ডিরেকশন কোসাইনের ফর্মুলা কি ছিল? cos থিটা এক্স, সেটা হচ্ছে এ এক্স ডিভাইডেড বাই এ। এই থিটা এক্স হচ্ছে এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এখানে থিটা এক্স এর ভ্যালু কত? থিটা এক্স এর ভ্যালু হচ্ছে cos ইনভার্স এ এক্স বাই এ। তাহলে এখানে এ এক্স কত? এ এর এক্স উপাংশ 2 ডিভাইডেড বাই এ এর মান √2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এইটা আমরা ক্যালকুলেটরে বসাই, এটার ভ্যালু তো আমরা জানি 3 cos ইনভার্স 2/3। তাহলে ক্যালকুলেটরে বসিয়ে দেখি কত আসে। 48.19 48.19 ডিগ্রি। ঠিক একইভাবে ঢতে জিজ্ঞেস করা হচ্ছে ওয়াই অক্ষের সাথে বি এর উৎপন্ন কোণ কত। তাহলে আমরা বি এর জন্য cos থিটা ওয়াই যদি বের করি, তাহলে হচ্ছে বি ওয়াই ডিভাইডেড বাই বি, এটা আসবে। বি ওয়াই অক্ষের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে হচ্ছে থিটা ওয়াই, এটাকে আমরা লিখতে পারবো cos ইনভার্স বি ওয়াই ডিভাইডেড বাই বি। দ্যাট মিনস cos ইনভার্স বি ওয়াই এর ভ্যালু কত? এখানে বি ওয়াই অক্ষের সাথে যে কোণ তৈরি করে তার জন্য এই যে বি এর ওয়াই উপাংশ -3 লিখতে হবে, ডিভাইডেড বাই বি এর মান √6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে cos ইনভার্স আমরা উপরে পাচ্ছি -3, নিচে পাচ্ছি 7, তার মানে √6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার।
অ্যান্সারটা আসে 115.38 ডিগ্রি, 115.38 ডিগ্রি এটা আসে। তাহলে এটা গেল আমাদের ঢ, একইভাবে আমরা বের করেছি। ফাইনালি যেটা জানতে চাওয়া হচ্ছে, ভেক্টর দুটি কোন ত্রিভুজের দুটি বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে। তো আমরা জানি যে এই ভেক্টরগুলো যদি কোন ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করে, সন্নিহিত বাহু, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ a ক্রস b এর মান, হাফ a ক্রস b এর মান। তাহলে হাফের জায়গায় থাকুক, a ক্রস b অলরেডি আমরা একটা জায়গায় বের করেছি, সেটা হচ্ছে এইখানে। তাহলে a ক্রস b হচ্ছে 1, 10, 18। যদি মানটা আমরা নিতে চাই তাহলে 1, 10, 18, 1 স্কয়ার 10 স্কয়ার 18 স্কয়ার। তাহলে এটা একটু ক্যালকুলেটরে বসাই, দেখি কত আসে। তাহলে হাফ দিলাম রুট ওভার 1 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 18 স্কয়ার, তাহলে 5/2 রুট 17 এটা আসে, 5/2 রুট 17। এর ভ্যালুটা কত আসে ডেসিমালে আমরা একটু দেখি, 10.31, 10.31। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি, এখানে আমরা লিখে দিব। এটা কিসে ছিল, মিটারে নাকি কিসে, সেটা তো আর লেখা নাই। তাহলে হচ্ছে 10.31 বর্গ একক, এইভাবে বলতে হবে আর কি। যদি মিটারে থাকতো তাহলে মিটার স্কয়ার লিখতাম বা সামথিং এইভাবে লিখতাম, তাহলে এটা হচ্ছে বর্গ এককে আমরা লিখবো আর কি। তো যাই হোক, তাহলে আমরা এখানে ক্ষেত্রফলটা বের করে ফেললাম। তাহলে যদি এ আর বি ভেক্টর কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু a ক্রস b এর মান। তাহলে এইটুকু পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আমরা হচ্ছে অন্য কিছু প্রবলেম সলভ করব। তো চলো সামনে সেই প্রবলেমগুলো দেখে নিই। আমরা পরের প্রবলেমগুলো দেখে নিচ্ছি। আমাদের পরের প্রবলেমটা হচ্ছে এরকম, একটা ঘনক যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a একক, মুখ্য কর্ণের দৈর্ঘ্য a এর সাপেক্ষে নির্ণয় করতে হবে। মুখ্য কর্ণ তার সন্নিহিত বাহুর সাথে যে কোণ সৃষ্টি করে সেটা বের করতে হবে। ঘনকের কর্ণ এবং যে কোনো একটি পৃষ্ঠের কর্ণের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা আগে একটু ঘনকটা দেখে নেই। এই যে এটা হচ্ছে আমাদের ঘনক। ধরলাম এরকম, ওই যে ওই পাশটায় ওইখানে যাবে এরকম এরকম। তো এখানে একটু মুছে ঠিক করে দেই। এই যে, সো মুখ্য কর্ণ আসলে কোনটা? মুখ্য কর্ণ বলতে আমরা বুঝবো হচ্ছে এই পাশের কোন একটা কর্নার থেকে ঠিক এই যে অপোজিট পাশে গেলাম, উপরে গেলাম, মানে একদম কোনাকুনি বরাবর যেটা, এটা হচ্ছে যে কোনো একটা মুখ্য কর্ণ। এটা এই 2D ছবিতে দেখে আসলে বোঝা যাবে না। এই কোণা থেকে যদি আমি ঠিক অপোজিট কোণায় যাই, তারপরে উপরে উঠে যেই কোণাটা পাবো, এদের সংযোগ সরল রেখা যেটা, এটা হচ্ছে মুখ্য কর্ণ। তো আমরা এখন এখানে একটু চিন্তা করি যে কোথায় আমরা অ্যাক্সিস গুলো দিতে পারি। তো ধরো আমি যদি এইটাকে এক্স অ্যাক্সিস চিন্তা করি, যে এটাকে যদি এক্স অ্যাক্সিস চিন্তা করি আই এদিকে, তাহলে এটাকে ওই যে পিছনে যে হলুদ রেখাটা ছিল এটাকে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বা জে চিন্তা করতে হবে। উপরের দিকে এটাকে হচ্ছে আমার কে চিন্তা করতে হবে, যাতে আই ডট জে ইকুয়ালস কে হয়। তাহলে সেই অনুযায়ী আমার এই এ পয়েন্ট থেকে এই বি পয়েন্টে যেতে কি করতে হবে? এই যে আই বরাবর এক ঘর যেতে হবে, জে বরাবর এক ঘর যেতে হবে, কে বরাবর এক ঘর যেতে হবে। তাহলে মুখ্য কর্ণটা হচ্ছে আমাদের এ বি। তাহলে আমি এখানে লিখে দিলাম যে আমাদের মুখ্য কর্ণ ইকুয়ালস, এটা হচ্ছে এ বি ভেক্টর। সো এ বি ভেক্টর ইকুয়ালস আমরা লিখতে পারি আই, ও প্রত্যেকটা ধার এখানে কিন্তু আবার বলা এ, তাই না? এই যে প্রত্যেকটা ধার এ বলা, এটা মিস করে গিয়েছিলাম। প্রত্যেকটা ধার এ, প্রত্যেকটা ধার যদি এ হয় তাহলে এই বরাবর কতটুকু যেতে হবে? আই এ, তারপর হচ্ছে জে এ, কে এ, মানে আই তো হচ্ছে এই দিকটা বুঝায়, এই দৈর্ঘ্যটা এ, এটাও এ, এটাও এ। তাহলে এটাকে আমার লিখতে হবে হচ্ছে এ আই প্লাস এ জে প্লাস এ কে, যেহেতু প্রত্যেকটা ধার এ এটা বলা। তাহলে এই এ বি কর্ণটা হবে এ আই এ জে এ কে। এটা হচ্ছে মুখ্য কর্ণ। তো মুখ্য কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা হচ্ছে, মানে জাস্ট এটার মান। তাহলে আমি যদি এ এর এই যে এবি ভেক্টরের মানটা বের করি, এবি ভেক্টরের মানটা হবে হচ্ছে জাস্ট এবি
ইকুয়ালস রুট ওভার এই সহগগুলো স্কোয়ার করে যোগ করে দিব, এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, তাহলে কত পাবো √3a। এটা হচ্ছে মুখ্য কর্ণের মান কিসের সাপেক্ষে? এ এর সাপেক্ষে। এ কি? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য। তাহলে এ কিন্তু মানে প্রথম প্রবলেমটা কিন্তু শেষ, ক যেটা। কিন্তু পরেরটা দেখো, খ, মুখ্য কর্ণ তার সন্নিহিত বাহুর সাথে যেই কোণ সৃষ্টি করে। তো এখন কিউবের বেলায় এটা না সিমেট্রিক। আমাদের এই যে এই একদম কোণাকুনি যে মেইন কর্ণটা, এইটা এই আই এর সাথে যেই কোণ তৈরি করবে, জে এর সাথে তাই করবে, কে এর সাথে সেই একই কোণ তৈরি করবে, যে কোনো একটা বের করলেই হবে। তাহলে এটা এই 2D ছবিতে দেখে অবশ্য বোঝা যাচ্ছে না, এটাকে একটু ঘুরিয়ে আঁকলে আরো ভালো হতো। তো সেটাও আমি একটু চেষ্টা করতে পারি তোমরা যাতে বেটার বুঝতে পারো। ধরো এখানে কর্ণটা আমি আরেকটা দৃষ্টিকোণ থেকে আঁকলাম, ডিফারেন্ট আরেকটা দৃষ্টিকোণ থেকে আমি কর্ণটা আঁকলাম, মানে আগে কিউবটা আঁকি তারপর হচ্ছে কর্ণটা দেখাতে পারি। মনে করো ওই যে ওই কর্নারটা, ওই পাশের যে কর্নার, সেটার সাথে এই কর্নারটা যদি যোগ করি তাহলেও কিন্তু আমি সেই মুখ্য কর্ণটাই পাবো। এটাকে অন্য কালারে দেখাই, এই যে এইটাও কিন্তু সেই মুখ্য কর্ণটাই হবে। তো এইটা এই অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে যে আমার এইটার সাথে ভার্টিক্যালটার সাথে অল্প অ্যাঙ্গেল করে, তা না, এটা আসলে ভিতরের দিকে দেখে বোঝা যাচ্ছে না। তো যে কোনো একটার সাথে, মনে করো এটা হচ্ছে আমাদের এখন আই, তাহলে আই এর সাথে এই মুখ্য কর্ণ যেই অ্যাঙ্গেল করে, একই জিনিস আমরা একটু ঘুরিয়ে দেখছি আর কি, একই জিনিসকে আমরা একটু ঘুরিয়ে দেখছি। আই এর সাথে আমাদের এই মুখ্য কর্ণ যেই অ্যাঙ্গেল করে সেটাকে ধরো আমরা থিটা ধরলাম, সেই অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম। ও জে এর সাথেও একই অ্যাঙ্গেল করবে, কে এর সাথেও একই অ্যাঙ্গেল করবে, যেহেতু পুরো জিনিসটা সিমেট্রিক। সো আমরা এইবার এটা বের করতে পারি। তাহলে খতে গেলাম, অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে যে কোনো অ্যাক্সিসের সাথে আই জে বা কে এর সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা আমরা কিভাবে নির্ণয় করতাম? থিটা ইকুয়ালস কজ ইনভার্স ওই অ্যাক্সিসের যে উপাংশ ওর, যেমন এখানে হচ্ছে এ আই এ জে এ কে, তিন অ্যাক্সিসেরই উপাংশ হচ্ছে সেম এ এ এ, সেইটা থাকবে এখানে, ডিভাইডেড বাই এটার মান। তাহলে মান দিয়ে ভাগ করতে হবে। তো এ বি যে মুখ্য কর্ণ, এটার মান কত? √3a, তাহলে √3a দিয়ে ভাগ করতে হবে। তার মানে কজ ইনভার্স 1/√3, এটা হচ্ছে অ্যাঙ্গেল। তো কজ ইনভার্স 1/√3 কত হয় দেখি, 1/√3, তাহলে 54.75, 54.75 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা আসে। এটা বের হয়ে গেল। আরো বলা হচ্ছে যে ঘনকের কর্ণ এবং যে কোনো একটি পৃষ্ঠের কর্ণের মধ্যবর্তী কোণ। তাহলে ঘনকের কর্ণ তো এইটা, একটি পৃষ্ঠের কর্ণ কোনটা? এই যে মনে করো এইটা, এইটা এই ছবিতে দেখালে কোনটা হবে? এই যে এইটা, এরকম একটা বের করতে হবে। সো এরকম একটা পৃষ্ঠের জন্য আমরা কি করতে পারি? কর্ণ নিতে পারি। তাহলে এই একটা পৃষ্ঠের জন্য কর্ণ নিব, সেটা কি হবে? এদিকে যদি আই হয়, উপরের দিকে কি? উপরের দিকে হচ্ছে আমাদের কে, তাহলে এই কর্ণটা হবে আই কে। মনে করো হচ্ছে এটাকে ডি বিন্দু দিলাম, তাহলে এডি, এডি হচ্ছে পৃষ্ঠের একটা কর্ণ, এই পয়েন্ট থেকে সেম একই পয়েন্ট থেকে পৃষ্ঠের একটা কর্ণ। এখানে আঁকলে অবশ্যই এখানে আঁকতে হইতো, এটা বোঝা যাচ্ছিল না, এই জন্য আমি এখানে এঁকে দেখাইছিলাম। যাই হোক, ডাজন্ট ম্যাটার। এই যে এ থেকে ডি, এটা হচ্ছে একটা পৃষ্ঠ বা ফেস, ফেসের একটা কর্ণ, এটার একটা পৃষ্ঠের একটা কর্ণ। তাহলে আই কে, এটা পৃষ্ঠের একটা কর্ণ হইতে পারে। তাহলে এটার সাথে অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে গতে গেলাম, তাহলে আমাকে অ্যাঙ্গেল বের করতে হবে কার কার মধ্যে? ওই যে এ বি মুখ্য কর্ণ যেটা, এটা আর পৃষ্ঠের কর্ণ। তো পৃষ্ঠের কর্ণ যেটা এ ডি, সেটাকে আমরা কি লিখতে পারি? এ আই প্লাস এ কে। আই এর দিকে গেলাম, কে এর দিকে গেলাম, এই বাহুটাও এ, এই বাহুটাও এ, তাহলে এ আই প্লাস এ কে। তাহলে এই এ বি আর এডি এর মধ্যে অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতাম? এই যে এ বি এবং এডি এদের মধ্যবর্তী কোণ, তাহলে এটাকে কি দিয়ে লিখতে পারবো? কজ ইনভার্স, অ্যাঙ্গেল তো আমরা বের করতেই পারি। আগে কি করতে হবে? ডট করতে হবে, এ বি ডট এডি ডিভাইডেড বাই এ বি এর মান আর হচ্ছে এডি এর মান, এ বি এর মান, এডি এর মান। এডি এর মান আমরা কিন্তু জানি, দেখো এডি সেটা হচ্ছে √a² প্লাস a², মানে হচ্ছে √2a। তাহলে এইটাই আমরা এখন এখানে বসাই। তাহলে কজ ইনভার্স এ বি এর সাথে এডি কে ডট করো। আই এর কম্পোনেন্ট কত এটার? এ। আই এর কম্পোনেন্ট কত এডি এর? এ। তাহলে a², এই যেটা ইনভার্সেরটা,
এটা এদিকে লিখি। আর বি এর সরি জে এর কম্পোনেন্ট কত এ, এখানেও জে এর কম্পোনেন্ট কত, এখানে জে এর কম্পোনেন্ট নাই তাহলে লিখতে হবে না। কে এর কম্পোনেন্ট কত এ, কে এর কম্পোনেন্ট হচ্ছে এ, তাহলে এ স্কয়ার গুণ করলে নিচে এ এর মান আর এ বি এর মান আর এডি এর মান, এ বি এর মান √3a, এডি এর মান √2a, তাহলে গুণ করলে কত হবে √6a স্কয়ার। তাহলে উপরে a স্কয়ার স্কয়ার 2a স্কয়ার আর নিচে হচ্ছে একটা √6a স্কয়ার, তাহলে a স্কয়ার কেটে দাও 2/√6, তাহলে cos ইনভার্স 2/√6। এটা একটু ক্যালকুলেটরে বসাই, 2/√6 35.26 ডিগ্রি। ক্যালকুলেশন গুলো তোমরা একবার ডাবল চেক দিও। সো এইখানে এই প্রবলেমটা আমরা এইভাবে সলভ করলাম, ভেক্টর দিয়ে আইজে কে বসিয়ে সলভ করলাম। ওকে, তাহলে চলো নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমে বলা হচ্ছে এক্স ওয়াই তলের উপরে এমন একটা একক ভেক্টর নির্ণয় করো যা a = 2i প্লাস j মাইনাস 3k এর উপরে লম্ব। তাহলে এক্স ওয়াই তলের উপরে বলছে, তার মানে ওই ভেক্টরের কোনো জেড কম্পোনেন্ট থাকবে না। তাহলে চলো ভেক্টরটাকে আমরা আগে একটা নাম দেই, মনে করো নাম দিলাম ভেক্টর বি। তাহলে ভেক্টর বি ইকুয়ালস এক্স আই প্লাস ওয়াই জে এরকম লিখলাম, কে আর লিখবো না কারণ এক্স ওয়াই তলের উপরে কে এর কোনো কম্পোনেন্ট এখানে নাই। এখানে এক্স আর ওয়াই কত আমি ঠিক জানি না, মানে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টটা কত, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট কত জানি না, কারণ এরকম কোনো ইনফরমেশন নাই। কিন্তু জানা আছে সেটা হচ্ছে এই স্মল এ ভেক্টরের উপরে লম্ব, তাহলে এই দুটাকে ডট করলে 0 আসবে। তাহলে আমরা লিখবো হচ্ছে বি ডট এ ইকুয়ালস 0। কেন এটা লিখলাম, কারণ লম্ব হলে তাদেরকে ডট করলে 0 চলে আসে। তাহলে আমি এখানে এবার লিখি বি হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে, এটার সাথে ডট করতে হবে 2i প্লাস জে মাইনাস 3k এইটাকে। তাহলে ডট করলে কত আসে দেখি, এখানে i এর সহগ x, i এর সহগ 2, তাহলে 2x। এখানে j এর সহগ হচ্ছে y, এখানে j এর সহগ 1, তাহলে y। আর তো কিছু নাই, এখানে কে আছে এখানে কে নাই, তাহলে এটাই ইকুয়ালস আমাকে কি লিখতে হবে, এটা ইকুয়ালস আমাকে লিখতে হবে 0। তাহলে 2x প্লাস y ইকুয়ালস 0, এইটা পেয়ে যাচ্ছি 2x প্লাস y ইকুয়ালস 0। এখন এই সমীকরণকে সিদ্ধ করে এরকম কিন্তু তুমি অসংখ্য মান পাবা, 2x প্লাস y ইকুয়ালস 0। তা আমরা যে কোনো একটা নেই, যদি x ইকুয়ালস 1 হয় সেক্ষেত্রে y ইকুয়ালস কত হবে, y হচ্ছে -2x, তাহলে -2। তাহলে সেই ক্ষেত্রে b এর একটা পসিবল মান, b এর একটি সম্ভাব্য মান, b এর একটি সম্ভাব্য মান হবে হচ্ছে b ইকুয়ালস 2i, এই যে x এর ভ্যালু কত 1, তাহলে এই x এর ভ্যালু যদি 1 হয়, 2 না, আমি যে এখানে যাই b ইকুয়ালস কি লিখছিলাম xi, তাহলে 1 হলে i, আর y এর মান কত -2, তাহলে y এখানে -2 হলে -2j। তাহলে b এর একটা সম্ভাব্য রূপ হচ্ছে এইটা, সম্ভাব্য রূপ b এর একটা সম্ভাব্য রূপ হচ্ছে এইটা i -2j। তো i -2j হতে পারে, এটার সমান্তরাল অন্য যে কোনো কিছু হতে পারে। তুমি যদি এখানে x ইকুয়ালস 1 না ধরে 2 ধরতা তাহলে y এর মান -4 হইতো, তার মানে 2i -4j এটাও b এর একটা সম্ভাব্য রূপ হইতে পারতো। তো একটা নিলাম আমরা। এখন এইটা নিলে আমার কাজ শেষ না, একক ভেক্টর বের করতে হবে। তাহলে এই b বরাবর এখন আমরা একক ভেক্টরটা বের করে ফেলি। তাহলে b বরাবর যে একক ভেক্টর সেটা কি, b ভেক্টর ডিভাইডেড বাই b ভেক্টরের মান। তাহলে b ভেক্টরটা হচ্ছে i -2j, আর এটার মান দিয়ে যদি ভাগ করি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে √5 দিয়ে ভাগ করব। এই যে একক ভেক্টর, এইটা হচ্ছে আমার একটা পসিবল অ্যান্সার। তাহলে xy তলের উপরে এই b ভেক্টর আমরা একটা পাইছি, যে b ভেক্টরটা আমার ওই a ভেক্টরের উপরে লম্ব xy তলে। এখন সেই লম্বের দিকে একক ভেক্টর বের করছি, কারণ আমাকে এরকম একটা একক ভেক্টরই চাইছে। তাহলে এইটা এদিকে যেমন হইতে পারে ঠিক তেমনি কিন্তু এর বিপরীত দিকেও হইতে পারে, তাইলেও কিন্তু এটার সাথে কি হবে, লম্ব হবে, তাই না? এটার বিপরীত ভেক্টর যদি আমরা নেই
সেটাও কিন্তু আমাদের এই ভেক্টরটার সাথে লম্ব হবে। কথাটা বুঝতে পারছো কিনা? তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা আমার দেওয়া উচিত এইটা, প্লাস মাইনাস I মাইনাস 2j ডিভাইডেড বাই √5। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। বিকজ মনে করো আমি যদি খাতার উপরে বা XY প্লেনের মধ্যে চিন্তা করি, XY তলের উপরে হচ্ছে লম্ব, XY তলের উপরেও লম্ব, সো এটার যে বিপরীত ভেক্টর হবে সেইটাও এটার উপরে লম্ব হবে। তোমাকে জাস্ট একটা জিনিস দেখাই দেই। মনে করো আমি যদি উল্টায় দিই, এখানে সাইনটা যদি উল্টায় দিই, সাইনটা উল্টায় দিলে এক্স এর ভ্যালু কি হয়ে যাবে? -1। তাহলে ওয়াই এর ভ্যালু কি হয়ে যাবে? +2। তুমি এখানে হচ্ছে এইটা বসায়ে দেখো যে এটার উপরে লম্ব হয় কিনা, বা এখানে হচ্ছে ডট করলে 0 আসে কিনা। যেমন এক্স এর জায়গায় যদি -1 বসাও, -1 × 2 তাহলে -2 হইলো। আর এটার জায়গায় যদি হচ্ছে 2 বসাও তাহলে 2 × 1, তাহলে গুণ করলে কত হবে? 2 হবে। তাহলে -2 0। আর এখন আমরা কি বসাইছি? এটা 1, এটা -2, তাহলে এটা 1 বসাইলে এটা কত হয়? 2, আর এটা -2 বসাইলে -2, যোগ করলে কি আসে? আবার 0 আসে। এই জন্য প্লাস মাইনাস দুইটাই এখানে ভ্যালিড অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আমরা ডট গুণনের যে সূত্র সেটা ইউজ করে করলাম। তাহলে এটা গেল আমাদের হচ্ছে 3 নাম্বার প্রবলেমটা। পরের প্রবলেমে যাই আমরা। এইটা একটু দেখো, এটা একটু লম্বা সময় ধরে হিসাব করতে হবে। a + 3b এটা হচ্ছে 7a - 5b এর সাথে লম্ব। আবার a - 4b এটা হচ্ছে 7a - 2b এর সাথে লম্ব। তাহলে a আর b এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে। সেটা একটু ঠান্ডা মাথায় করতে হবে আমাদেরকে। a + 3b 7a - 5b এর সাথে লম্ব। এটা বলার সাথে সাথে তুমি এটা বলতে পারবা না যে ও আচ্ছা তাহলে a + 3b ডট ওই যে এটা 7a - 5b ডট করলে 0 আসবে, বিকজ বলছে লম্ব। এখন a এর সাথে 7a কে ডট করো, 7 বাইরে চলে আসবে। a এর সাথে a কে ডট করলে a স্কয়ার হয়, কারণ a cos 0 ডিগ্রি, তাহলে a স্কয়ার। তারপরে হচ্ছে a এর সাথে -5b কে ডট করো, তাহলে হচ্ছে মাইনাস, যেহেতু তাহলে এখানে মাইনাস দেওয়া উচিত, তাহলে এখানে দিলাম -5। a এর সাথে b কে ডট, তাহলে হচ্ছে a ডট b, অ্যাঙ্গেল জানি না তো এইভাবেই রেখে দিলাম। তারপরে 3b এর সাথে 7a কে ডট করো, +21a ডট b। a ডট b আর b ডটে একই কথা, তাই এইভাবে লিখলাম। 3b এর সাথে -5b কে ডট করো, তাহলে মাইনাস আসবে 15b² = 0। তাহলে আমরা এবার এটাকে একটু সাজাই। 7a² - 15b², আর এখানে -5 আর +21 কত হয়? +16, 16a ডট b = 0। ওকে, রেখে দিলাম। এটাকে সমীকরণ নাম্বার দেই 1, রেখে দিলাম। এইবার পরের অংশটা দেখি। a - 4b 7a - 2b, a - 4b ডট 7a - 2b, এইটা। তাহলে এইটা = 0 ধরতে হবে। তাহলে একইভাবে a আর 7a ডট করলে কত পাবো? 7a²। তারপরে a আর -2b, তাহলে কত? -2a ডট b। তারপরে -4 এর সাথে 7a, তাহলে -28a ডট b। লাস্টে -4 এর সাথে -2b, তাহলে হচ্ছে কত আসবে? +8b² = 0। এটাকেও একটু সাজাই। তাহলে এটাকে সাজাইলে আমরা পাবো হচ্ছে 7a² + 8b² -30a ডট b = 0। এটা পাচ্ছি। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম্বার দেই। এইবার একটু চিন্তা করো, এই 1 আর 2 থেকে আমরা কি করতে পারি? দেখো, 1 এর মধ্যে হচ্ছে 7a² আছে, 2 এর মধ্যেও 7a² আছে। তাহলে আমরা একটা কাজ করি, 1 থেকে 2 বিয়োগ করে দেই। 1 - 2 করে পাই, 1 থেকে 2 বিয়োগ করি, তাহলে 7a² 7a² ক্যান্সেল হয়ে যাবে।
15b স্কয়ার আর এখানে হচ্ছে 8b স্কয়ার, মাইনাস 15b স্কয়ার থেকে 8b স্কয়ার বিয়োগ করে দাও, তাহলে কত আসবে? 15 আর 8, তাহলে কত আসলো? 23। তাহলে হচ্ছে 23 মাইনাস 23b স্কয়ার। 16 আর 16 থেকে মাইনাস 30 বিয়োগ করব, মাইনাস 30 বিয়োগ করব মানে হচ্ছে 30 যোগ করব, তাহলে 16 আর 30 কত? 46। তাহলে প্লাস 46 a ডট বি, এটা পেয়ে যাচ্ছি আমরা, ইকুয়াল 0। তাহলে এইখান থেকে আমি দেখো বলতে পারি কিনা এটাকে সাইড চেঞ্জ করে আর উভয় পক্ষকে 23 দিয়ে কেটে দিতে পারি। হ্যাঁ, তাহলে হচ্ছে বি স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়ালস এ ডট বি, এইটা আসে। তাহলে এ ডট বি এর সাথে আমরা বি স্কয়ারের একটা সম্পর্ক পাচ্ছি। তাহলে এইটা আমরা চাইলে আমাদের 1 নম্বর সমীকরণে নিয়ে বসাইতে পারি। তাহলে এইটা হচ্ছে 1 এ বসাই। এইটা যদি 1 এ বসাই, এ ডট বি এর জায়গায় বি স্কয়ার বাই 2, তাহলে এই যে এখানে যদি বি স্কয়ার বাই 2 বসাই, তাহলে কি আসে? 7a স্কয়ার মাইনাস 15b স্কয়ার প্লাস 16 a ডট বি, এ ডট বি এর জায়গায় কি বসবে? বি স্কয়ার বাই 2 ইকুয়াল 0। তার মানে 7a স্কয়ার মাইনাস 15b স্কয়ার প্লাস 16 কে 2 দিয়ে ভাগ করলে কত? 8 প্লাস 8b স্কয়ার ইকুয়াল 0। তাহলে মাইনাস 15 আর প্লাস 8 কত হয়? মাইনাস 15 আর প্লাস 8, তাহলে দেখো এই 8 থেকে তুমি 15 যদি বিয়োগ করো তাহলে কত পাচ্ছ? 7। তাহলে চলে আসলো 7a স্কয়ার মাইনাস 7b স্কয়ার ইকুয়াল 0। এইটার মানে কি? এটার মানে হচ্ছে এ আর বি এর ভ্যালু সমান, এ আর বি এর ভ্যালু সমান, এ আর বি এর ভ্যালু সমান। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যেটা ছিল ওদের মধ্যকার অ্যাঙ্গেল বের করতে বলছে, বাট আমরা এখন একটা ইনফরমেশন পাইলাম যে এ আর বি এর ভ্যালু সমান। আমরা এখন অ্যাঙ্গেল কোত্থেকে বের করব? এই যে এইখান থেকে বের করতে পারি, যে বি স্কয়ার বাই 2 ইকুয়ালস এ ডট বি, এইখান থেকে বের করতে পারি। তাহলে আমি ওই লাইনটা আবার লিখি, বি স্কয়ার বাই 2 ইকুয়ালস এ ডট বি। এ ডট বি এটাকে কি লেখা যায়? এ বি কস থিটা, থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, কিন্তু এ এর মান আর বি এর মান তো সমান, তাহলে এ বি কস থিটা না লিখে বি স্কয়ার কস থিটা লেখা যায়। তাহলে তুমি দেখো বি স্কয়ার বাই 2 হচ্ছে বি স্কয়ার কস থিটা, তাহলে বি স্কয়ার কেটে দাও, তাহলে হচ্ছে কস থিটা ইকুয়ালস হাফ, তাহলে থিটা ইকুয়ালস কজ ইনভার্স হাফ, তার মানে হচ্ছে থিটা ইকুয়ালস 60 ডিগ্রি আসবে। তাহলে এই 60 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার, যে এ আর বি এর মধ্যেকার কোণ কত। তাহলে এখানে ডট প্রোডাক্ট করে আমাকে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করতে হয়েছে, তাহলে এটা একটু ঠান্ডা মাথায় দেখে নিবা। এখানে বুদ্ধি খাটাইতে হয়েছে কম, হিসাব করতে হয়েছে বেশি। ওকে, আমরা পরেরটায় যাই। এই প্রশ্নটা দেখো, 3টা ভেক্টর এ বি সি যাদের প্রত্যেকটার মান 50, এক্স ওয়াই তলে যথাক্রমে এরা ধনাত্মক এক্স অক্ষের সাথে 30, 195 এবং 315 ডিগ্রি কোণ করে আছে। ধরা যাক চতুর্থ একটা ভেক্টর হলো ডি। তাহলে যদি চতুর্থ একটা ভেক্টর তুমি ডি নাও, তাহলে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি ইকুয়ালস বলছে 0। তাহলে ডি ভেক্টরটার মান এবং এক্স ওয়াই তলে কত কোণ করে আছে এটা বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আগে একটু লিখে নিই। আমাদেরকে বলছে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি ইকুয়ালস 0। তাহলে আমরা আগে দেখি তাহলে ডি কে আলাদা করতে পারি কিনা। এই লাইনটাকে লিখি, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়াল 0। ডি কে ওই পাশে নিয়ে যাই, ওই পাশে নিলে ডি ইকুয়ালস এ প্লাস বি মাইনাস সি, এইটা আসে। তার মানে এ আর বি যোগ করব আর সি কে বিয়োগ করব। সি কে বিয়োগ করব কথাটার মানে কি? বিয়োগ করব মানে হচ্ছে সি এর বিপরীত ভেক্টরকে যোগ করব। সি জিনিসটা দেখো তো, সি হচ্ছে কি করছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হচ্ছে 315 ডিগ্রি কোণ করছে। আমরা যদি কোয়াড্রেন্ট এঁকে নেই, এই যে এরকম এরকম, তো এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 315 ডিগ্রি কোণ করছে। তাহলে আসলে সি ভেক্টরটা আছে কোথায়? টোটালটা মিলে তো 360,
তার থেকে 315 বাদ দিলে হচ্ছে 45, মানে সি আছে আসলে এই যে এইখানে, এটা হচ্ছে আমাদের সি। কিভাবে বুঝলাম? এই যে এই অ্যাঙ্গেলটা প্রশ্নে বলে দিছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 315 ডিগ্রি, তাহলে এইখানে আছে। তাহলে সি এর যে বিপরীত ভেক্টর সেইটা কই আছে? এইখানে। তাহলে এটার নাম দিলাম আমরা সি প্রাইম। তাহলে সি প্রাইম এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত অ্যাঙ্গেল করছে? ওই 315 থেকে 180 বাদ দাও, 315 মাইনাস 180, তাহলে 135। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 135। তাহলে সি প্রাইম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে এটা মাথায় রাখো। তাহলে এই যে মাইনাস সি, এটা না লিখে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্রাইম। এই সি প্রাইমটা তাহলে নতুন একটা ভেক্টর, যেটা সি এর বিপরীত ভেক্টর বা মাইনাস সি। সো এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এখন এই তিনটা যোগ করলে আমরা ডি পাবো। তাহলে আমরা ডি এর এক্স কম্পোনেন্ট যদি চাই, তাহলে সবগুলার এক্স কম্পোনেন্ট গুলো যোগ করতে হবে, এ এক্স বি এক্স প্লাস সি এক্স, এই তিনটা অ্যাড করতে হবে। তাহলে এই তিনটা আমরা কিভাবে অ্যাড করব? এ বি সি সবার ভ্যালু হচ্ছে 50, প্রত্যেকটার মান হচ্ছে 50। তাহলে 50 লিখলাম। এক্স কম্পোনেন্ট গুলা কিভাবে পাই? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল গুলা করে তাদের কজ। তাহলে হচ্ছে এখানে এর ভ্যালু 5 লিখছি আমি, সরি 50 হবে, 50। তাহলে এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এ কত অ্যাঙ্গেল করছে? 30, তাহলে হচ্ছে কজ 30। তারপর হচ্ছে বি, এটা কত করছে? 195, কজ 195। আর সি প্রাইম, সি এক্স প্রাইম লিখতে হবে আমাকে, সি এক্স প্রাইম, এই যে সি প্রাইম তো এটা, তাহলে সি এক্স প্রাইম। তাহলে এটা কত অ্যাঙ্গেল করছে? 135, তাহলে হচ্ছে কজ 135। তাহলে আমি হচ্ছে ডি এর এক্স কম্পোনেন্ট পেয়ে যাব। একটু হিসাব করে দেখি এটা আসলে কত হয়। cos 30 প্লাস cos 195 প্লাস cos 135, তাহলে হচ্ছে -40.35, -40.35। এটা হচ্ছে ডিএক্স এর ভ্যালু। আর ডিওয়াই যদি আমি বের করতে চাই, তাহলে হচ্ছে এ ওয়াই বি ওয়াই সি প্রাইম ওয়াই, এটা বের করতে হবে। তাহলে এইখানে তুমি হচ্ছে ওই আগের মতোই 50 কমন নাও। এখন কজ না লিখে কি লিখতে হবে? সাইন। অ্যাঙ্গেল গুলো কি কি হবে? আগের গুলাই। তাহলে সাইন 195 আর এখানে হচ্ছে সাইন 135, এটা লিখে দিতে হবে। তাহলে ডি ওয়াই এর ভ্যালু কত পাই? আমি একটু ক্যালকুলেটরে বসাই। সো খালি সাইন গুলাকে কজ করে দিব, সরি কজ গুলাকে সাইন করে দিব। তাহলে সাইন প্রথমে হচ্ছে 30, তারপরে সাইন 195, দেন সাইন 135, তাহলে চলে আসে 47.41, 47.41। আচ্ছা, এটা দেখে কেউ বলতে পারবা যে ডি আসলে কোন কোয়াড্রেন্টে আছে? ওর এক্স কম্পোনেন্ট হচ্ছে -40, তাহলে মনে করো এতটুকু, আর ওয়াই কম্পোনেন্ট হচ্ছে +47, তাহলে এটার থেকে একটু বড় হবে এরকম, এই 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 এই। তার মানে ডি ভেক্টরটা আসলে এইরকম কোন একটা জায়গায় আছে। এই যে এটা হচ্ছে আমাদের সেই ডি ভেক্টর। তাহলে এই ডি ভেক্টরের অ্যাঙ্গেলটা কত এটা যদি আমি বের করতে চাই, তাহলে এই শুধু ভ্যালুটা লাগবে আর এই শুধু ভ্যালুটা লাগবে। তাহলে এই ভ্যালুটা কত? এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে 40 ঘর যায়, বাট শুধু যদি মান বিবেচনা করি তাহলে হচ্ছে 40.35, আর এটার উচ্চতা 47.41। তাহলে এই অ্যাঙ্গেলটার যদি একটা নাম দেই ফাই, তাহলে সেই ফাই অ্যাঙ্গেলটা কত হবে দেখো, tan ফাই। এখন কোয়াড্রেন্ট চিন্তা করো না, পজিটিভ এক্স অ্যাক্সিস নেগেটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ অ্যাক্সিস নেগেটিভ অ্যাক্সিস চিন্তা করো না, তুমি জাস্ট এখন শুধু ত্রিভুজের কথা চিন্তা করো। তোমাকে যদি এরকম একটা ত্রিভুজ দিয়ে বলা হইতো যে ভাই এই ত্রিভুজের নিচের যে বাহুটা ভূমিটা এটা হচ্ছে 40.35, আর এই ত্রিভুজটার যে উচ্চতা সেটা 47.41, এই অ্যাঙ্গেলটা কত? তুমি কি লিখতা? তুমি লিখতা tan phi ইকুয়ালস এই যে এইটা 47.41 ডিভাইডেড বাই ভূমি 40.35
47.35 এটা লিখতা। তাহলে আমরা tan ইনভার্স করলে এটা পেয়ে যাব 47.41 ডিভাইডেড বাই 40.35 এটা পেয়ে যাব। তাহলে হচ্ছে 49.6, এটা হচ্ছে থিটার সরি ফাই এর ভ্যালু হচ্ছে 49.6 এইটা। তাহলে এইটা আমরা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। আর এই ডি এর এক্স আর ওয়াই কম্পোনেন্ট জানি, তাহলে ডি এর ভ্যালুও তো জেনে যাব, √dx স্কয়ার প্লাস ডিওয়াই স্কয়ার। তাহলে এটা করে একটু দেখি কত আসে। তাহলে এখানে হচ্ছে 40.335 স্কয়ার, আর হচ্ছে এটা কত 47.41 স্কয়ার। তাহলে 62.26। তাহলে ডি এর ভ্যালুও জানি, অ্যাঙ্গেলও জানি, সবগুলাই জেনে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের এই 5 নাম্বার প্রবলেমটা গেল। এবার চলো আমরা পরের প্রবলেমটা দেখে ফেলি। এটা সাবধানে একবার দেখবা, হিসাবগুলা ডাবল চেক করবা, আমি যেভাবে করে দিছি। হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয় নিজে ঠিক করে নিবা। প্রসেসটা বলে দিলাম। এখানে মেইন জিনিস ছিল এই যে এইটা বের করা, a প্লাস বি মাইনাস সি প্লাস ডি ইকুয়ালস 0। তাহলে আমরা, আচ্ছা এগুলো তো সবগুলোই ভেক্টর, 0 ভেক্টর দেওয়া উচিত ছিল। যাই হোক, a প্লাস বি এখানে মাইনাস সি মাইনাস ডি, ডি কে ওই পাশে নিয়ে গেছি। তার মানে ডি ইকুয়ালস হচ্ছে a প্লাস বি মাইনাস সি, মাইনাস সি কে আমরা সি প্রাইম ধরছি। তাহলে a প্লাস বি প্লাস সি প্রাইম, এই তিনটা যোগ করলে ডি পাই। তাহলে সবগুলার এক্স কম্পোনেন্ট নিছি, সবগুলা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল করছে। এ বি এরটা দেওয়া আছে, সি দিছিল হচ্ছে এক্স অক্ষের সাথে পজিটিভ দিকের সাথে 315, তাহলে মাইনাস সি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সেইটা এখানে বসাচ্ছি। cos 30 cos 195 cos 135, আর এখানে হচ্ছে সেগুলাই সাইন গুলা বসাই দিছি, দিয়ে হচ্ছে আমরা এইটুকু যা পাওয়ার পাইছি। লাস্ট প্রবলেম এইটা, a প্লাস বি প্লাস সি তিনটাই একক ভেক্টর, মানে তিনটারই মান এক একক, এদের যোগফলও আবার একটা একক ভেক্টর। তো প্রতি জোড়ার এ বি সি এর মধ্যেকার কোণ যদি θ1 θ2 θ3 হয়, তাহলে হচ্ছে cos θ1 প্লাস cos θ2 প্লাস cos θ3 কত, এটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে দেখো এ প্লাস এ বি সি তিনটাই একক ভেক্টর, আবার যোগফলও একক ভেক্টর। তার মানে হচ্ছে এ বি সি, এটা যদি আমি যোগ করি, যোগ করলেও কত পাবো, এক একক পাবো। তো আমরা একটা কাজ করি, এই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এইটাকে আবার এ প্লাস বি প্লাস সি এর সাথেই ডট করি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান তো এক একক, তাহলে এটাকে এটার সাথেই যদি ডট করি তাহলে আমি কি পাবো, 1 পাবো। এইবার এইখানে আসি, এটা বুঝছো তো, এটাও একটা একক ভেক্টর, এটাও একটা একক ভেক্টর, দুইটা একক ভেক্টর নিজের সাথে নিজেকে যদি ডট করি তাহলে একই পাবো। যদি দুইটা ভেক্টরকে ধরো, দুইটা ভেক্টর হচ্ছে এ, তাহলে এই এ ভেক্টরকে যদি আমরা হচ্ছে ডট করতাম এর সাথে, তাহলে কি এ স্কয়ার পাইতাম। আর এখন তাহলে দুইটা একক ভেক্টরকে ডট করলে কত পাচ্ছি, 1 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এইবার a প্লাস বি প্লাস সি ডট a প্লাস বি প্লাস সি ইকুয়ালস 1, এইটুকু বুঝলাম। এইবার ভাঙি, a এর সাথে a কে ডট করলে কি আসবে, a স্কয়ার। a এর সাথে b কে ডট করলে কি আসবে, a ডট b, এটা আসবে। তারপরে হচ্ছে যদি a এর সাথে c কে ডট করি তাহলে a ডট c, এটা আসবে। সেম ওয়েতে b এর সাথে a কে ডট করলাম তাহলে হচ্ছে a ডট b, এটা আসলো। তারপর হচ্ছে b এর সাথে b কে ডট করলাম, b স্কয়ার আসলো। b এর সাথে c কে ডট করলাম, b ডট c আসলো। ফাইনালি c এর সাথে a কে ডট করলাম, a ডট c, c এর সাথে b কে ডট করলাম, b ডট c, c এর সাথে c কে ডট করলাম, c স্কয়ার ইকুয়ালস কত, 1। এখন চিন্তা করে দেখো, a b c সবাই তো একক ভেক্টর, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এদের সবারই ভ্যালু কিন্তু 1 করে হবে। তো যাই হোক, একটু পরে লিখবো। এখানে a ডট বি আছে একবার, দুইবার, তাহলে টুয়াইস a ডট বি। তারপরে দেখো এসি এসি, বিসি বিসি, এগুলো দুইবার করে আছে, তাহলে বি ডট সি, সি ডট এ, এগুলো সবই দুইবার করে আছে, তাই না? তাহলে এই জন্য 2 দিয়ে দিলাম। এখন তুমি বলো এটার এর মান কত, 1, কারণ এ বি সি সবাই একক ভেক্টর ছিল। তাহলে 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার কত আসবে, 3 আসবে। এইখানে কি লিখবো,
এ ডট বি, এর মান 1, বি এর মান 1, তাহলে এ বি কস থিটা, এই এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা 1 যথাক্রমে বলছে, থিটা 1, তাহলে হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা 1, তাহলে এটাকে লেখা যায় এ বি কস থিটা 1, কিন্তু এ আর বি দুইটারই ভ্যালু কত? 1, তাহলে আমাকে লিখতে হবে শুধু কস থিটা 1। একইভাবে বিসি, এটা হয়ে যাবে শুধু কস থিটা 2। কেন? কারণ বি ডট সি কে লিখলে কি হইতো? বি সি কস থিটা 2, বি এর মান 1, সি এর মান 1, তাহলে শুধু কস থিটা 2। একইভাবে এটা হচ্ছে কস থিটা 3। তাইলে এখন আমরা 3 কে ওই পাশে নিয়ে গেলে -2 পাই, -2 কে 2 দিয়ে ভাগ করলে -1 পাই, তাহলে হচ্ছে cos থিটা 1 cos থিটা 2 cos থিটা 3 ইকুয়ালস -1। এটা আসে কিভাবে? 3 ওই পাশে নিয়ে যাও, -2, তাকে এই 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে -1 পাওয়া যায়। তো আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। তো এই ধরনের প্রবলেমগুলো যখন আসবে তখন তোমরা এই প্রসেসে মোকাবেলা করতে পারো। তো এরকম ভাবে বাকি প্রবলেম সেটে যে প্রবলেমগুলো সেগুলোও প্র্যাকটিস করে ফেলবে, করে কোনোটা সমস্যা হলে আমাদেরকে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।